ডান দিকে যারা রয়েছেন তারা কেউ সরাসরি রাজনীতির মানুষ নন। আমার সঙ্গে রয়েছে অভিনেতা অরিত্র দত্ত বণিক, আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় এবং রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক। আমি শুরু করব অরিত্র আপনার কাছ থেকে, কারণ আপনাদের দিক থেকে আগে শোনা দরকার। আমার প্রশ্ন, অভয়াদের প্রাণ না পতাকার মান, কোনটা বড়? অরিত্র, একজন নাগরিক হিসেবে আপনার কি মনে হয়? রাজনৈতিক দলগুলো প্রত্যেকে নিজের নিজের মতো করে কর্মসূচির ডাক দিচ্ছে। এসইউসিআই আজকে ধর্মঘটের ডাক দিয়েছিল, কলতানরা গতকাল থেকে পথে থাকার চেষ্টা করছেন, নামলেই পুলিশ অ্যারেস্ট করছে। সজলবাবুদের সঙ্গে তো আজকে সারাদিন ধুন্ধুমার চলেছে শুভঙ্কর বাবুদের দলের সঙ্গে। কিন্তু আমি বলছি পতাকা গুটিয়ে একসাথে ডাক দেওয়ার সময় কিনা। দেখুন, সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয় যে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি সেখানে এই ভোটের ইস্তেহার বা রাজনৈতিক পতাকার যে তুল্যমূল্য বিচার, তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় এই মৃত ছাত্রীর জাস্টিস দেওয়া এবং এটা এনশিওর করা যে পথে ঘাটে সরকারি অথবা বেসরকারি কর্মক্ষেত্রে কোথাও কোনো মহিলা যেন আগামী দিন এই রকম কোনো রকম শ্লীলতাহানি বা এই রকম অসম্মানজনক পরিস্থিতির বা এরকম ভয়ানক পরিণতির শিকার না হন, সেইটা এনশিওর করাটাই আমাদের এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ দাবি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে রাজনৈতিক সংগঠনগুলির এই মুহূর্তে যে এক্সিস্টিং সিচুয়েশান, সেখানে তারা প্রত্যেকটা জিনিসকেই টস করবার সময় একবার ভোটের ভ্যালুয়েশনের অঙ্কে টস করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি দেখেন যে রাত দখলের যে প্রোগ্রামটা ছিল, তারপর থেকে গ্র্যাজুয়ালি আমরা যখন দুটো দিন পার করে আজকে আপনার চ্যানেলে বসে আছি, এখানে কোথাও গিয়ে সেই জাস্টিসের কণ্ঠ যেন মানুষের মন থেকে মুছে গিয়ে রিজাইন মমতা ট্যাগলাইনটা অনেক বেশি হাইলাইটেড হয়ে আসছে। উই ওয়ান্ট জাস্টিসের থেকে এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন নাকি অন্য কোনো দল কোনো জায়গায় যাবেন, প্রশাসন কি করবে। কিন্তু আস্তে আস্তে এই যে আমরা ডাইভার্টেড হয়ে যাচ্ছে, আমাদের মোদ্দা যে উদ্দেশ্যটা ছিল যে জাস্টিস প্রোভাইড করা। এখানে আমার একটা প্রশ্ন আছে নাগরিক হিসেবে। কেউ যদি পদত্যাগ করেন, কাউকে দায়িত্ব নিতেই হবে। বাৎসনায় তো সম্ভব না, অরাজকতাও সম্ভব না, সেটাই যাচ্ছি না। কিন্তু যখন জরুরি অবস্থা জারি হয়েছিল দেশে, তাতে যা হয়েছিল তখন গোটা দেশের মানুষের একটাই ক্রাই ছিল, ইন্দিরা গদি ছাড়ো। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ যদি কেউ দাবি করে থাকে, আমি সাংবাদিক হিসেবে পক্ষ নিয়ে বলছি, এই স্বৈরতন্ত্রের যদি কেউ অবসান চেয়ে থাকেন এবং তার মূল পাণ্ডা যিনি তার যদি অবসান চেয়ে থাকেন, তার রাজনৈতিক শাসনের যদি অবসান চেয়ে থাকেন, তাতে তো কোনো ভুল নেই। না দেখুন, কিন্তু সেটা পতাকা ফেলে করা যায় কিনা? না, অবশ্যই করা যায় এবং পতাকা নিয়েও যদি করেন তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা অচলাবস্থার মধ্যে আপনি আরও একটা অচলাবস্থা ঢুকিয়ে দিলে সেটা খুব বিপজ্জনক। আজকে ইন্দিরা গান্ধীকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তাতে যে সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে আমাদের কয়েকটা বছর যেতে হয়েছিল, সেই ইতিহাসটা আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আগে যদি এটা এনশিওর না করি যে তদন্তটা সঠিকভাবে, আমি ধরে নিলাম যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন এবং একটা রাজনৈতিক অচলাবস্থা বাংলায় তৈরি। আপনি ভালো করে হিসেব করে দেখুন যে সেই হিসাবে আবার নির্বাচন হবে, নির্বাচন কমিশন ইন্টারভেন করবে কি রাষ্ট্রপতি শাসন হবে, সেখানে যে একটা গণতান্ত্রিক একটা রিসেট হয়ে যাবে বা একটা ডিস্টেবিলাইজ হয়ে যাবে, সেইখান থেকে আমাদের এন্টায়ার যে প্রসেস ইনভেস্টিগেশনটা হ্যাম্পার হবে, সেখানে একটা জনরোষ তৈরি হবে, আবার ভাঙচুর হবে, মারামারি হবে। তাতে করে আমাদের প্রাথমিক যে মূল লক্ষ্যটা ছিল যে জাস্টিস প্রোভাইড করা এই ভিকটিমকে, আমরা সেইখান থেকে কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশাসনিকভাবে ব্যর্থ হন, তাকে যদি পদত্যাগ করতে হয়, সেটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক সংগঠন করতে পারেন, সাধারণ মানুষও করতে পারেন, সেটা নিয়ে আমার প্রশ্নটা নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে যদি একজন প্রশাসনিক প্রধান পদত্যাগ করেন, আমরা আমাদের প্রতিবেশী দেশে কিন্তু এই চিত্র দেখছি যে একটা প্রশাসনিক প্রধান যদি পদত্যাগ করেন এবং তার যদি বিকল্প ইমিডিয়েটলি আমার কাছে রেডি না থাকে, তখন আমাদের প্রাইমারি ইন্টেনশন জাস্টিস দেওয়া, ইনভেস্টিগেশনটা তাড়াতাড়ি করে করা এবং পুরো বিষয়টা কিন্তু ফোকাস পয়েন্টটা তখন আবার সেই ঘুরে ফিরে ইলেকশনে চলে যাবে। তাই আমার একটাই কনক্লুডিং রিমার্ক এবং অনুরোধ প্রত্যেক দলের কাছে যে রাজনৈতিক বিরোধিতা, গণতান্ত্রিক বিরোধিতা, ভোট, এগুলো সবই থাকবে, কিন্তু ভোটের বাইরে বেরিয়ে সমাজের যে বৃহত্তর ইম্প্যাক্টটা প্রত্যেকটা পদক্ষেপে, আপনারা হয়তো এখন কেউ বিধানসভা ইলেকশন নিয়ে ভাবছেন কিংবা আপকামিং অন্য কোনো ইলেকশন নিয়ে ভাবছেন, কিন্তু এর বাইরে বেরিয়ে আপনারা সমাজে যদি বৃহত্তর ইম্প্যাক্টটা দেখেন যে মানুষের মধ্যে এখনও কতটা হিংসা থাকতে পারে, আরজিকরের মতো একটা এত বড় হিনাস ক্রাইম হয়ে যাওয়ার পরে সেখানে অবরোধ করা হচ্ছে এবং অবরোধের মঞ্চেও ঢুকে লোকজন ভাঙচুর করছে, সেখানে মানুষকে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, গুলি করতে হচ্ছে, এই যে চিত্রটা, তার মানে কিন্তু আমাদের ওভারঅল সিস্টেমের আসল গন্ডগোলটা কিন্তু আমরা সলভ করতে পারিনি। তাই ভোটের টিপিক্যাল ইস্তেহারের বাইরে বেরিয়ে সমাজটাকে একটু দেখুন। সজলবাবুর কাছ থেকে শুরু করি। সজলবাবু, এভাবে দেখতে পারবেন সমাজকে? দেখতে চাইবেন এভাবে, যেভাবে অরিত্রটা বলছেন, দাবি করছেন? অরিত্র খুব ভালো বক্তা, ভালো বলে, কিন্তু বাস্তব আর বলা দুটোর মধ্যে অনেক তফাৎ।
হ্যাঁ দেখুন, আমরা রাজনীতির মানুষ নয়, এটাও এক ধরনের রাজনীতি। রাজনীতির মানুষ হলে আপনার কিছু বাধ্যবাধকতা থাকবে, আর বাধ্যবাধকতার বাইরে যেতে হলে আপনি রাজনীতির মানুষ নয় বলে রাজনীতি হবে। এটা ঠিক শুনতে, এটা যেটা অরিত্র বলেছে একদম ঠিক। যদি মুখ্যমন্ত্রীকে চলে যেতে হয় তাহলে আবার ভোট হবে, ভোট হলে মাঝখানে অরাজকতা হাবি যাবি, এসব বিভিন্ন জিনিস থাকে। কিন্তু আপনি আমায় বলুন তো, রাজ্যের দখল যখন একজন মহিলার হাতে থাকে, তখন মহিলাদের আবার রাজ্য দখল করতে বা রাত দখল করতে হয় কেন? রাজ্যের দখল তো একজন মহিলার হাতে আছে, তাহলে মহিলাদের রাত দখল করতে হবে কেন? তার কারণ এই ঘটনাটাই, এই অভয়া, আপনারা চারটে চ্যানেল চারটে নামে ডাকছে, তো এই অভয়ারাই তো শেষ অভয়া নয়। মুখ্যমন্ত্রীকে এখনো জ্ঞান ফিরেছে বলে আপনার মনে হয়? বলছে 10 লাখ টাকা দিয়ে দিতে পারি। আপনি বলুন তো, গত কয়েকদিন আগে বলেছিলেন আমার পরিবারের একজনের চলে গেছে মনে হচ্ছে, আবার পরে বলছেন যে 10 লাখ টাকা দিয়ে দিতে পারি। কথাটা শুনতে হার্শ হলেও যদি আমি বলি যে আপনার পরিবারের যদি সত্যিই কেউ হতো, তাহলে আপনি বলতে পারতেন 10 লাখ টাকা দিয়ে দিতেই পারি আমি। অতএব দেখুন, আপনাকে যদি মনে করতে হয় যে এই ধরনের ঘটনার পরম্পরা বন্ধ হওয়া দরকার, তাহলে এই মুখ্যমন্ত্রীকে যেতে হবে। এবার যাওয়ার পরে জাতীয় সরকার টাইপের কিছু রাজ্যে করা যাবে কিনা সেটা আমার জানা নেই। সত্যি প্রয়োজন নেই সজল বাবু, তো তার যাওয়ার পরে সাধারণ নিয়ম একটা নির্বাচন হবে। আমি বলছি যাওয়াটা জরুরি, একদম না, এই পাপ যাওয়াটা জরুরি। এক্ষেত্রে যদি অরাজকতাও হয় কিছুদিন, সেই অরাজকতাকেও সহ্য করে নেওয়া উচিত, কিন্তু সরকার নিজে অরাজকতা সৃষ্টি করবে এটা জানতো না হয়। আপনি আমাকে বলুন, আজকে আপনাদের সব চ্যানেলে দেখাচ্ছিলেন কমিশনার বলছেন যে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ব্যর্থ হয়েছে, বুঝতে পারিনি কত লোক আসবে। আরে মেট্রো রেল বুঝতে পারলো, বাস অর্গানাইজেশন বুঝতে পারলো, উবের ওলা বুঝতে পারলো, শুধু আমাদের টুপিওলা পুলিশ বুঝতে পারলো না। আমি বলুন তো, বলছেন উই আর হিউম্যান বিং। নো, ইউ আর নট হিউম্যান বিং, ইউ আর সুপার হিউম্যান। আপনারা আমরা তো তাই বিশ্বাস করি। বুঝতে পারিনি না, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেছে। সজল বাবু কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সহানুভূতির সঙ্গে সেদিনকে হামলাবাজদের তারা দেখেছেন। আমি শোনাবো সেটা। আচ্ছা আপনি আমায় বলুন তো, পুলিশ সংযম দেখাবে কেন? পুলিশ সংযম দেখাবে যারা হসপিটাল ভাঙছে। একজন রোগীকে খুন করা আর একটা হসপিটালকে ভাঙা, আপনি বলুন তো কোনটা সবচেয়ে বড় অপরাধ? একটা হসপিটাল যারা ভাঙছে, একটা পুলিশ দেখাতে পারবেন একজন পুলিশও বন্দুক গুছিয়ে তেড়ে গেছে? সারাক্ষণ যতক্ষণ দেখেছেন পুলিশ ইট মারছে, ও ইট মারছে, পুলিশ কিন্তু তাড়া করছে না কাউকে। আপনি আমাকে বুঝিয়ে বলুন সংযম দেখাবে কাদের প্রতি? যদি মহিলারা ওই কাজ করতেন সংযম দেখাতেন, কিন্তু যারা করছে তারা হাফ প্যান্ট পরা, মাথায় টুপি পরা, তাদের প্রতি কিসের সংযম? তাহলে পুলিশের বন্দুকগুলো রাখা কেন? সবেতেই বোঝা যাচ্ছে। আমি